হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSCC2 পেপারটি রয়েছে, বা তোমরা যারা সেকেন্ড সেমিস্টার পাশে পড়ছো ইতিহাসে, তোমাদের যে MDC2 পেপারটি রয়েছে বা MN2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্বের সভ্যতা সংস্কৃতির বিকাশ ও বিবর্তন, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: গ্রিসের নাট্যকার হিসেবে সফেক্লিসের ভূমিকা, এই সফেক্লিসের অবদান নাট্যক্ষেত্রে কতখানি ছিল, সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিও ক্লাসে, এবং আলোচনার শেষে এর উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরব। তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর এবং সাজেশন, সিলেবাস, সব কিছু কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি ইতিমধ্যে। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের সাজেশন অনুযায়ী যেসব প্রশ্ন এখনো আমি ক্লাস দিতে পারিনি, সেগুলি আগামীতে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে কিন্তু তার লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য একটি কার্যকরী ও গুরুত্বপূর্ণ চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলের পাশে থাকবে, যাতে আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও ক্লাস তোমাদের জন্য দিতে পারি। এছাড়া তোমরা তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো, বিএ হিস্ট্রি অনার্স জেনারেল সেকেন্ড সেম DSCC2 অনার্সের ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে MDC2 বা MN2, এখানে প্রশ্ন দেখো, গ্রিক নাট্যকার, তাহলে গ্রিস দেশের একজন নাট্যশিল্পী সফেক্লিস এর কৃতিত্ব, 5 নম্বরের প্রশ্ন। এখন সফেক্লিস নিয়ে আলোচনা এর আগের ক্লাসে কিন্তু আমি করেছি, যে গ্রিস দেশের যে ট্রাজিক নাটকের বিকাশের ধারা, যে প্রশ্নটি আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি, সেখানে কিন্তু অনেকটা অংশ জুড়ে রয়েছে সফেক্লিস। তা তোমরা সেই জায়গা থেকে সফেক্লিসের অংশটুকু যদি তোমরা শুধু লেখো বা পড়ো, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যায়। তবু আলাদা করে সফেক্লিসকে নিয়ে বেশ 2-4 কথা বলার জায়গা আছে, তার জন্যই এই ভিডিও ক্লাসের অবতারণা। তা সফেক্লিস গ্রিসের একজন নাট্যশিল্পী ছিলেন। তিনি 496 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ গ্রিসের যে এথেন্স বলে যে নগর রাষ্ট্রটি ছিল, সেই নগর রাষ্ট্রে কলোনাস বলে একটি অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন, এবং 402 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ প্রায় 92 বছর বয়সে তিনি মারা যান। এবং তিনি ছিলেন ধ্রুপদী গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার। দেখো, গ্রিস দেশ এমন একটা দেশ যে প্রাচীনকালের যে সভ্যতা সংস্কৃতি বা যে ধ্রুপদী জ্ঞান চর্চা, যে শিল্পকলার অগ্রগতি, সব কিছুর পীঠস্থান ছিল কিন্তু এই গ্রিস। এবং এই গ্রিসের এই শিল্প সংস্কৃতির বিকাশ, মানে মানুষের যে সৃজনশীলতা, তার বিকাশ বিভিন্ন ক্ষেত্রে ঘটেছে। যেমন মানুষের যে সম্মিলিত হওয়ার যে জায়গা, বা বলা যায় মন্দিরের, কোনো মন্দিরে, বা বলা যায় দেবস্থানে, বা কোনো রকম সাহিত্য সংস্কৃতি বা কোনো নাটকের ভিতর দিয়ে, অপেরা থিয়েটারের ভিতর দিয়ে মানুষের কিন্তু এই সৃজনশীলতা প্রকাশ পেয়েছে। তা ঠিক একইভাবে নাটকের ক্ষেত্রেও সেই সৃজনশীলতার প্রকাশ ঘটে। দেখো, এথেন্স এমন একটি নগর রাষ্ট্র, যে এথেন্সে পৃথিবীতে প্রথম গণতন্ত্র স্থাপিত হয়। এথেন্সের গণতন্ত্র তোমাদের কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তার উপরে ভিডিও ক্লাস আমি পরে দেব। এখন এথেন্সে প্রথম পৃথিবীতে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর গণতন্ত্র কাকে বলে? যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকে, মানুষের সমান অধিকার থাকে, মানুষ স্বাধীন থাকে, এক কথায় তাকে বলি আমরা গণতন্ত্র। তা এথেন্সের মানুষ সেই স্বাধীন ছিলেন, এবং এই স্বাধীন মানুষ তাদের মনের ভাব প্রকাশ করেছিল এই নাটকের ভিতর দিয়ে। তাই জর্জ থমসন, একজন ঐতিহাসিক জর্জ থমসন, তিনি বলছেন যে এথেনীয় গণতন্ত্রের চরম প্রকাশ ছিল এই ট্রাজিক নাটক। তার নাটককে কেন ট্রাজিক বলা হচ্ছে, তার আবার অনেকটা ইতিহাস রয়েছে। দেখো, গ্রিস দেশের এই নাটকের দুটি অংশ, একটা ট্রাজিক নাটক, আর একটি হচ্ছে কমেডিয়ান নাটক, মানে হাস্য কৌতুক ব্যঙ্গাত্মক রচনা। তা এই কমেডিয়ান নাটক হিসেবে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন অ্যারিস্টোফেনিস, সেটিও কিন্তু একটি প্রশ্ন।
যে কমেডিয়ান নাটক হিসেবে অ্যারিস্টোফেনিসের অবদান। তা সেটা যদি অবকাশ থাকে আমরা পরে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় ট্রাজিক নাটক। তা ট্রাজিক নাটক বা নাট্যকার হিসেবে এথেন্সে বা গ্রিস দেশে প্রায় 150 জনের বেশি নাট্যকারের আবির্ভাব ঘটে। তার মধ্যে 3 জন প্রধান নাট্যকার ছিলেন স্কিলাস বা স্কাইলাস, 2 নম্বর সফেক্লিস এবং 3 নম্বর ইউরিপিডিস। এই স্কাইলাস, সফেক্লিস এবং ইউরিপিডিস এই 3 জন মিলে প্রায় 33টি নাটক তারা রচনা করেন। মানে এই 3 জনের 33টি নাটক পাওয়া যায়। সফেক্লিস একাই 120টার মতো বা 113টারও বেশি নাটক রচনা করেছেন, যার মধ্যে মাত্র 7টি নাটক পাওয়া গেছে। কিন্তু এই 3 জন নাট্যকার সম্পর্কে একটু বলি। প্রথম যিনি নাট্যকার সেই স্কাইলাস, তিনি গ্রিসের মানে প্রাক ধ্রুপদী যুগে তিনি প্রথম এই নাটকের প্রবর্তন করেন, ট্রাজিক নাটকের। এবং সেই ট্রাজিক নাটক পরিপূর্ণতা লাভ করে ধ্রুপদী যুগে গিয়ে সফেক্লিসের হাত ধরে। সফেক্লিস ছিলেন এই ধ্রুপদী যুগের শ্রেষ্ঠ নাট্যকার। আর এই নাটকের যে ধারা, সেই ধারাকে সমাপ্তি ঘটান বা সেই ধারার পূর্ণতা প্রাপ্তি ঘটে ইউরিপিডিসের হাত ধরে। তো এই 3 জন নাট্যকার পরপর গ্রিস দেশে এসেছিলেন এবং তারা তাদের যে সৃজনশীলতা সেটা কিন্তু গ্রিস দেশকে দেখিয়ে গেছেন। সারা বিশ্বের কাছে তারা তাদের নাটকের সেই সম্ভার তুলে ধরেছেন। প্রশ্নটি ছিল ট্রাজিক কথাটা নিয়ে। ট্রাজিক কথাটার মানে বাংলায় দাঁড়ায় বিয়োগান্তক, অর্থাৎ যে কাহিনীর ভিতরে আত্মীয়জনের বিয়োগান্তক যে দুঃখ, বেদনা, হতাশা থাকে, বা মানুষ বারে বারে আঘাতপ্রাপ্ত হতে হতেও সে বেঁচে থাকে, জীবন যুদ্ধের লড়াই করে সে টিকে থাকে, তাকে আমরা বলি বিয়োগান্তক বা ট্রাজেডি। তা এই ধরনের নাটক এই 3 জনরা লিখেছিলেন, যে নাটকে মানুষের দুঃখ, যন্ত্রণা, বেদনা, মানুষের চেতনা, এই বিষয়গুলোকে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। এখানে স্কাইলাস কিছুটা দেব দেবীর উপরে কিন্তু কাহিনীগুলো তারা লিখেছিলেন, দেবতাদের যে বিভিন্ন কাহিনী। বিশেষ করে এখানে আরেকটা কথা বলতে হয়, ট্র্যাজেডি কথার আরেকটি জায়গা থেকে এসেছে। এটাকে অ্যাকচুয়ালি বলা যায় যে ছাগ চামড়া পরিহিত মানুষের অভিনয়। মানে ছাগলের চামড়া পরে মানুষ অভিনয় করত। কখন করত না, ডায়নেসিয়াস বলে একজন দেবতা ছিলেন গ্রিসে, যিনি ছিলেন কৃষির দেবতা, উৎপাদনের দেবতা। তাকে সন্তুষ্ট করার জন্য বছরের একটা নির্দিষ্ট সময়ে তাকে কেন্দ্র করে উৎসব হতো। সেই উৎসবে ছাগলের চামড়া অর্থাৎ ছাগ চর্ম পরে মানুষেরা এই ডায়নোসিয়াসের যে পুরাণ আছে, পুরাণ মানে তাকে কেন্দ্র করে যেসব প্রাচীন কল্প কাহিনী আছে, সেই কাহিনীগুলি মানুষেরা অভিনয়ের মাধ্যমে তারা জনসমক্ষে করতেন। রাস্তায় যে শোভাযাত্রা হতো, সেই শোভাযাত্রায় ছাগ পরিহিত মানুষেরা সেই ডাইনোসিয়াসের কাহিনীগুলোকে বর্ণনা করতেন অভিনয়ের মধ্য দিয়ে, বা এই ডাইনোসরসকে কেন্দ্র করে যেসব গীতি নাট্য আছে বা যেসব গান রয়েছে সেই গানগুলো পরিবেশন করতেন। তাকে আমরা বলি ট্র্যাজেডি। এখন এই এথেন্সে এই ডাইনোসিয়াসের উৎসবে নাট্য প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় এই 467 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সফেক্লিস অংশগ্রহণ করেন। তবে সফেক্লিসের কথা একটু বলতে হয় যে সফেক্লিস জন্মগ্রহণ করছেন কোথায়? এথেন্সে। এবং এথেন্সে জন্মগ্রহণ করছেন 492 খ্রিস্টপূর্বাব্দে। এবং প্রথম দিকে তিনি ছিলেন একজন কোরাস গায়ক, মানে গান গাইতেন। পরে তিনি নাটক লেখেন, যদিও তার বাবা ছিলেন সফিলাস, তিনি একজন ধনী অস্ত্র ব্যবসায়ী ছিলেন। তা যাই হোক, সফেক্লিস প্রথম জীবনে একজন গায়ক ছিলেন, কোরাসে গান করতেন। মানে নাটকের ব্যাক সাইডে যে গান হয়, অনেকে মিলে যে গান করে, সেই গায়কদের মধ্যে একজন ছিলেন এই সফেক্লিস। তারপর তিনি নাটক লিখতে শুরু করেন। তারপর
এই যে ডায়নোসিয়াসের যে উৎসব হয়, বাৎসরিক উৎসব যেখানে নাট্য প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় তিনি নাম লেখান এবং 468 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই জায়গায় তিনি যার নাম হচ্ছে স্কাইলাস, মানে তার আগের যিনি বিখ্যাত নাট্যকার, সেই মুহূর্তে গ্রিসের যে শ্রেষ্ঠ নাট্যকার স্কাইলাস, তাকে পরাজিত করছেন। তাকে পরাজিত করে তিনি সবার সামনে উঠে আসছেন। তাহলে সফেক্লিসের আবির্ভাবের প্রাঙ্গণটাকে একটু ভালো করে বুঝে নাও। যে নাট্য প্রতিযোগিতা হচ্ছে তার আগে কিন্তু তিনি একজন, তাকে কেউ চিনতই না, কিন্তু সেই নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার সেই সময়কার স্কাইলাস, তাকে পরাজিত করে তিনি একেবারে ফ্রন্টে চলে আসছেন, মানুষের সামনে চলে আসছেন 468 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। তা যাই হোক, তিনি এরপরে অনেক নাটক লেখেন, 113টা তার নাটকের কথা জানা যায়, যার মধ্যে মাত্র 7টি নাটক পাওয়া গেছে। তার মধ্যে শ্রেষ্ঠ নাটক ছিল অ্যান্তেগনি। অ্যান্তেগনি এমন একটা ক্যারেক্টার নাটক তিনি লিখেছিলেন যেখানে রাজাকে দেখানো হয়েছে, পাশাপাশি অ্যান্তেগনিকে দেখানো হয়েছে। অ্যান্তেগনি একটা চরিত্রের নাম, বা বলা যায় এই নাটকের নায়ক প্রধান। তা সেখানে এই অ্যান্তেগনি সেখানে অনেক কিছু ত্যাগ স্বীকার করছেন, আত্মত্যাগ করছেন। পাশাপাশি যিনি রাজা রয়েছেন, সেই রাজার কিন্তু স্বেচ্ছাচারিতা এখানে দেখানো হয়েছে। তা দুটো চরিত্র এখানে পাশাপাশি রাখা হয়েছে। একদিকে রাজার একটা স্বেচ্ছাচারিতা, অত্যাচারিতার দিকটা দেখানো হয়েছে, আর অন্যদিকে দেখানো হয়েছে অ্যান্তেগনিওর যে আত্মত্যাগ, যে ত্যাগ বা যে দয়া দানশীলতার দিকটাকে, তার মহানুভবতার দিকটাকে তুলে ধরা হয়েছে এই অ্যান্তেগনিও নাটকে। এছাড়া তিনি ইলেকট্রা বলে একটি নাটক লিখেছেন, যে নাটকে একটা মেয়ের তার মায়ের প্রতি কতটা ঘৃণা থাকতে পারে সেটি কিন্তু এই নাটকের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। তাই আমরা এর আগের যারা নাট্যকার ছিলেন, যেমন স্কাইলাস, তার সময়ের কিন্তু বিভিন্ন নাটকের মূল বিষয় ছিল বিভিন্ন দেব দেবীর কাহিনী, দেবতাদের পুরাণকে কেন্দ্র করে, বিশেষ করে ডাইনোসিয়াসের কাহিনীকে কেন্দ্র করে তিনি নাটকগুলো লিখেছিলেন। কিন্তু সফেক্লিস এই দেব দেবতার প্রাধান্য থেকে বেরিয়ে এসে মানুষের জীবনের প্রাত্যহিক যে সব বিষয় সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন, অর্থাৎ মানব চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। মানুষের সুখ দুঃখ, ভালোবাসা, বেদনা, অনুভূতিগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এর আগে স্কাইলাস তিনি নাটক করার সময় তিনি যে অভিনেতা, তার পোশাকের দিকে খুব গুরুত্ব দিয়েছিলেন, এবং যে মঞ্চ হতো সেই মঞ্চের যে সাজসজ্জা, এগুলোর প্রতি তিনি কিন্তু খুবই গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু সফেক্লিস এগুলোর উপরে কোনো গুরুত্ব দেননি। তিনি একেবারে খোলামালা সাদা মাঠা ভাবে কিন্তু তিনি মানে অভিনয়ের যে অভিনেতা, তাদের পোশাক পরিচ্ছদকে নির্বাচন করতেন, এবং তার যে নাটকের যে চরিত্রগুলো, সেগুলো তাদের বক্তব্য ছিল একেবারে স্পষ্ট। এবং এই তিনি বলতে চাইছে যে তার নাটকের যার সব চরিত্র রয়েছে, সেই চরিত্ররা যেসব ব্যবহারগুলো করছে নাটকের ভিতর দিয়ে, সেই ব্যবহারটাও ছিল কিন্তু একেবারে সাধারণ ব্যবহার। তা সফেক্লিস তার নাটকের মধ্য দিয়ে মানুষের চরিত্রের, মানব চরিত্রের বিভিন্ন দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন, যেটা এর আগে কেউ করেনি। এই জন্য তিনি ধ্রুপদী, এথেন্সের শ্রেষ্ঠ কিন্তু নাট্যকার। এছাড়া তিনি নাটকের ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে তিনি নতুনত্ব নিয়ে আসেন। তার নাটকের কিছু কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন এর আগে যে নাটকের ব্যাক সাইডে, স্টেজের ব্যাকে যে কোরাস গান গাওয়া হইতো, যেখানে 12 জন শিল্পী গান গাইতেন একসাথে উচ্চ স্বরে, সেখানে তিনি 15 জনকে নিয়ে আসেন। বা এর আগের নাটকে 2 জন চরিত্র কিন্তু অভিনয় করতেন একসাথে, তিনি সেটাকে 3 জন করেন। তাই এরকম নিত্য নতুন কিছু কিছু ধ্যান ধারণা তিনি নাটকের ক্ষেত্রে নিয়ে আসেন। এছাড়া নাটকে যে চিত্রাঙ্কন পদ্ধতি, সেটাও তিনি প্রথম তুলে ধরেন মানুষের কাছে। তাই সবকিছু দিক দিয়ে সফেক্লিস একটা নতুনত্ব নিয়ে এসেছিলেন ধ্রুপদী এথেন্সের বা ধ্রুপদী যুগে গ্রিসে, যেখানে মানুষের জয়গান করা হয়েছে, মানুষের সুখ দুঃখকে তুলে ধরা হয়েছে, মানব চরিত্রকে বিশ্লেষণ করা হয়েছে তার নাটকের ভিতর দিয়ে। তো তিনি 113টি নাটক লিখেছিলেন, যার মধ্যে 7টি পাওয়া গেছে। তার মধ্যে 2টি নাটকের কথা আমি বললাম, অ্যান্তেগনি, আরেকটি হচ্ছে ইলেকট্রা। এছাড়া আরো অনেক নাটক তিনি লিখেছিলেন, যেগুলো নাম কয়েকটা আমরা এখানে বোর্ডে দেখবো। যেমন অ্যাজেক্স বলে একটি নাটক তিনি লিখেছিলেন। এছাড়া একটা বিখ্যাত নাটক লিখেছিলেন
ট্রিচিনিয়ান উইমেন, অওদিপাউস টিরেনাস, অওদিপাউস কলোনাস। এই অওদিপাউস টিরেনাস এবং অওদিপাউস কলোনাস এর মধ্যে অওদিপাউস টিরেনাসকে বলা হচ্ছে যে মহত্তম ট্রাজেডি। গ্রিসের যে অ্যারিস্টটল ছিলেন বিখ্যাত দার্শনিক, তিনি এই নাটকটার প্রতি অভিভূত হয়ে গিয়েছিলেন। অওদিপাস টিরেনাস তিনি বলছেন এই নাটকটি সফেক্লিসের জীবনের মহত্তম ট্রাজেডি। এছাড়া অ্যারিস্টটল পোয়েটিক্স বলে একটা গ্রন্থ লিখেছিলেন, পোয়েটিক্স। সেই পোয়েটিক্স গ্রন্থে তিনি এই নাটকের বা এই সফেক্লিসের নাটকের যে কাঠামো, সে কাঠামোকে বিশ্লেষণ করেছেন এবং সেখানে বলেছেন যে এই সব নাটকগুলোর কাঠামো তৈরি করতে গিয়ে সফেক্লিস চূড়ান্ত মাপের সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। সৃজনশীলতা মানে উদ্ভাবনী, নিজস্ব উদ্ভাবনীর শক্তির পরিচয় দিয়েছেন। এছাড়া এইসব নাটকগুলি এমনভাবে লিখেছেন যার জন্য ঐতিহাসিক উইল ডুরান্ট বলছেন যে একটা মন্দির যেমন সুন্দর করে তৈরি করা হয়, তা সফেক্লিসের নাটকগুলো কিন্তু ছিল অনেকটা সেই রকম, যে প্রতিটা নাটক যেন খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মানুষের বেদনা, মানুষের যন্ত্রণা, মানুষের অনুভূতি, মানুষের চেতনা, এগুলোকে খুব সুন্দরভাবে মানব চরিত্রকে এখানে বিশ্লেষণ করা হয়েছে। তাহলে দেখো তার আরো কয়েকটি নাটক আছে, অ্যাজেক্স এবং ফিলোকটেটাস। এইসব নাটকগুলোর কথা কিন্তু এখানে অবশ্যই তুলে ধরতে হবে। এছাড়া তার এই নাটকের ভিতর দিয়ে একটা নতুন দিক, একটা নতুন বৈশিষ্ট্য, নাটকের একটা নতুন আঙ্গিক কিন্তু প্রকাশ পায় ধ্রুপদী যুগে এথেন্সে বা গ্রিসে। তো এই ছিল সফেক্লিস সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা। এই আলোচনার যেসব দিকগুলো আমি আলোচনা করলাম সফেক্লিসের উপরে, এর উপর বেস করে, এর উপর ভিত্তি করে 250 ওয়ার্ডের যে উত্তরটি 5 নম্বরের, সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স জেনারেল, অনার্সদের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টার অনার্স বা সেকেন্ড সেমিস্টার জেনারেল, ডিএসসিসি2, এমডিসি2 বা এমএন2। এখানে একটি 5 নম্বরের প্রশ্ন, গ্রিক নাট্যকার সফেক্লিসের কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নমান 5। উত্তর লেখো। গ্রিক সংস্কৃতির অন্যতম অঙ্গ নাট্যশিল্পের দুটি ধারা ছিল, ট্রাজিক এবং কমেডি। সংস্কৃতির জগতে ধ্রুপদী এথেন্সের সবচেয়ে স্থায়ী অবদান নিঃসন্দেহে ট্রাজিক নাটক। ঐতিহাসিক জর্জ থমসন, তোমরা এখানে ঐতিহাসিকদের তলায় নামে আন্ডারলাইন করবে, নামের তলায় যেভাবে আমি করেছি, গ্রিক ট্রাজেডিকে এথেনীয় গণতন্ত্রের চরম প্রকাশ বলে বর্ণনা করেছেন। এটিকার সাহিত্য বিকাশের চরম পর্যায়ে ট্রাজেডির আবির্ভাব ঘটেছিল, যে নাট্যশিল্প আজও সমগ্র পৃথিবীর গর্বের বিষয়। তবে এই বিয়োগান্তক নাটকের আঙ্গিক ও বিষয়বস্তু প্রতিটি ক্ষেত্রে গ্রিক সমাজের বিবর্তনের প্রতিনিধিত্ব করেছে। প্রাচীন গ্রিক ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাট্যকারদের সংখ্যা ছিল প্রায় 150, যার মধ্যে মাত্র 3 জন নাট্যকারের 33টি নাটক পাওয়া গেছে। এরা হলেন স্কাইলাস, সফেক্লিস এবং ইউরিপিডিস। গ্রিক নাট্যশিল্পের প্রথম পথিকৃৎ হলেন স্কাইলাস। অন্যদিকে পেরিক্লীয় যুগের শ্রেষ্ঠ বিয়োগান্তক নাট্যকার হলেন সফেক্লিস। পরের প্যারা দেখো। স্কাইলাস ট্র্যাজেডির আঙ্গিকগত যে পরিবর্তন এনেছিলেন, সফেক্লিস তাকে নতুন তাৎপর্য দান করেছিলেন। অ্যারিস্টটলের মতে সফেক্লিসের ট্র্যাজেডি নাটক স্থান কাল ক্রিয়ার নবতর ঐক্যে সমন্বিত হয়ে শ্রেষ্ঠ নিদর্শন রূপে পরিগণিত। মানব জীবনের বেদনা, যন্ত্রণা ফুটিয়ে তোলার ক্ষেত্রে সফেক্লিসের নাটকগুলির স্পষ্টতা এবং একান্ত অনাড়ম্বর কাঠামো অ্যারিস্টটলকে গভীরভাবে আকৃষ্ট করেছিল। 3 জন নট প্রবর্তনের মাধ্যমে সফেক্লিস প্লটের জটিলতা এবং নাটকীয়তায় সূক্ষ্মতা সম্পাদন করেছিলেন। পরের প্যারা দেখো। সফেক্লিস সম্ভবত 113টি নাটক লিখেছিলেন, যার মধ্যে মাত্র 7টি পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল দি ট্র্যাকিশিয়ান উইমেন, অ্যাজেক্স, ইলেকট্রা, অয়োদিপাস, আন্তিগোনে এবং সিলোস্তেসিস। সফেক্লিসের নাটকগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল অ্যান্টিগোনে। এটি 442 খ্রিস্টপূর্বাব্দে প্রথম অভিনীত হয়। অ্যান্টিগোনে নাটকে রাজার স্বেচ্ছাচারিতার ও অ্যান্টিগোনের আত্মত্যাগের বিপরীত চিত্র সুন্দরভাবে চিত্রিত হয়েছে। অবশেষে পুত্রের মৃত্যুর মাধ্যমে ক্রিয়নের শাস্তি বরণে নাটকের সমাপ্তি।
অন্যদিকে ইলেকট্রা নাটকে মায়ের প্রতি কন্যার অপরিসীম ঘৃণা ব্যক্ত হয়েছে। অন্যান্য নাটকগুলিতে একইভাবে করুণ রসের প্রকাশ দেখা যায়। অ্যারিস্টটলের মতে সফেক্লিস রচিত অয়োদিপাস টিরেনাস ছিল মহত্তম গ্রিক ট্র্যাজেডি। অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে একথা বলেছেন যে নাটকের কাঠামোগত বিন্যাসে সফোক্লিস অসামান্য সৃজনী শক্তির পরিচয় দিয়েছিলেন। মঞ্চে দুজন অভিনেতার জায়গায় তিনি 3 জন অভিনেতার সূচনা করেন। কোরাসের গায়কের সংখ্যা 12 থেকে বাড়িয়ে 15 করেন এবং নাটকের দৃশ্যে চিত্রাঙ্কনের সূচনাও তার হাতে। এরপরে দেখো শেষ প্যারা। সফেক্লিসের নাট্য রচনার বৈশিষ্ট্য ছিল তিনি দৈব প্রভাব থেকে সরে এসে চরিত্রগুলোকে অনেক বেশি মানবিক করে তোলেন। গ্রিক ট্র্যাজিক নাটকের তিনি মাটির কাছাকাছি নিয়ে আসেন। তার চরিত্রগুলি প্রমাণ করে যে তাদের এই আচরণই স্বাভাবিক ছিল। সফোক্লিসের কাছে মানব জীবনের সব কিছু একটি নির্দিষ্ট শৃঙ্খলে বাঁধা। মানুষ যদি না জেনেও ভুল করে থাকে তবে তার শাস্তি তাকে পেতেই হবে। মানব জীবনের যন্ত্রণা, করুণা, ভয়াবহতা সফোক্লিস ধ্রুপদী গঠনে ক্লাসিক ফর্ম শান্ত, সংযত অথচ বলিষ্ঠ ভঙ্গিতে উপস্থাপিত করেছেন। তিনি স্কাইলাসের ট্রিলজির আঙ্গিক ত্যাগ করে আলাদাভাবে একটি নাটক তৈরি করেন। তাই উইল ডুরান্ট লিখেছেন, সফোক্লিসের প্রতিটি নাটকই যেন একটি মন্দিরের মতো করে নির্মিত, যেখানে প্রত্যেকটি অংশের কাজ অতি যত্ন করে শেষ করা। যদিও প্রধান গুরুত্ব থাকে সমগ্রের উপর। প্রায় সমগ্র ঘটনাবহুল 5ম শতক জুড়ে তার জীবন। এই ঘটনাবহুল সময়কাল থেকে অর্জিত অভিজ্ঞতা তার সাহিত্য সৃষ্টিকে উৎকৃষ্ট করেছিল। পরবর্তী প্রজন্মের উপর সফেক্লিসের প্রভাব অসামান্য। ইংরেজ কবি ম্যাথু আর্নল্ড টু এ ফ্রেন্ড নামক সনেটে লিখেছেন, সফেক্লিস জীবনকে সোজা সাপটাভাবে ও সার্বিকভাবে দেখেছিলেন। এই ছিল গ্রিক নাট্যকার সফেক্লিসের কৃতিত্ব, তার 5 নম্বরের প্রশ্ন উত্তর। এটি তোমাদের ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর তোমাদের সাজেশনের অন্যান্য ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমি খুব দ্রুত তোমাদের সামনে আবারও ভিডিও ক্লাসের মধ্য দিয়ে তার প্রশ্ন উত্তরগুলি তুলে ধরবো। তোমরা ততক্ষণে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবে। নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।